আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছে আমি রেজওয়ানা ইলভিস। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে চা চক্রে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আমন্ত্রণ পেলেও যোগ দেননি ঐক্যফ্রন্টের নেতারা। তৃতীয়বারের মতো গণতন্ত্র ধ্বংস করেছে আওয়ামী লীগ, অভিযোগ ফখরুলের। কাদের বললেন নির্বাচনের বিরুদ্ধে দেশে বিদেশে চিঠি দিয়েও ব্যর্থ বিএনপি। এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রশ্ন ফাঁসের অপচেষ্টা হলে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর। সৃজনশীল প্রশ্ন নিয়ে দুশ্চিন্তায় অভিভাবকরা। ছুটির দিনে মানুষের ঢল বাণিজ্য মেলায়, বেড়েছে পণ্যে মূল্য ছাড়, কেনার হুজুগে মেতেছে ক্রেতারা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সংলাপে অংশগ্রহণকারী বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে চা চক্রে যোগ দিয়েছেন রাজনৈতিক দলের নেতারা। তবে বিএনপি ঐক্যফ্রন্টের নেতারা আমন্ত্রণ পেলেও যোগ দেয়নি। শনিবার গণভবনে নির্বাচনের আগে সংলাপে অংশ নেওয়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে চা চক্রে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী। গণভবনের লনে আয়োজিত চা চক্রে সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের, রওশন এরশাদ সহ জাতীয় পার্টির নেতারা যোগ দেন। সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে অবসরপ্রাপ্ত মেজর আব্দুল মান্নান, মাহিবি চৌধুরী, শমশের মবিন চৌধুরী সহ বিকল্প ধারা নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া জাতীয় পার্টি জেপি আনোয়ার হোসেন মঞ্জু, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, দিলীপ বড়ুয়া সহ 14 দলের নেতারাও প্রধানমন্ত্রী চা চক্রে যোগ দেন। গণভবনের নেতৃবৃন্দকে আপ্যায়ন করার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার সাথে ঘুরে ঘুরে শুভেচ্ছা বিনিময় করেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, বর্তমান সংসদের নৈতিক বৈধতা নেই, কারণ তারা নির্বাচিত নয়। আওয়ামী লীগ 30 ডিসেম্বর তৃতীয়বারের মতো গণতন্ত্র ধ্বংস করেছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। গণতন্ত্রের জন্য শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবার ঘোষণাও দেন বিএনপি মহাসচিব। নারীর প্রতি সহিংসতা ও বর্তমান প্রেক্ষাপট নিয়ে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা হয়। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 30 ডিসেম্বরের নির্বাচনের মাধ্যমে আবারও আওয়ামী লীগের পরাজয় হয়েছে। তারা এখন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি। সংসদ চলছে, এই সংসদ কার কথা বলবে? এই সংসদ কি মহিলাদের উপর যে নির্যাতন হচ্ছে সেই বিষয়ে কথা বলবে? বলবে না। কারণ হচ্ছে যে তাদের লোকেরাই এই কাজগুলো করছে, সম্পূর্ণ তাদের আছে। এই সংসদের তো নৈতিক কোনো বৈধতা নেই, নৈতিক কোনো বৈধতা নেই তাদের এই সংসদ বসানো, কারণ তারা নির্বাচিত নয়। নির্বাচনের নামে একটা সম্পূর্ণ একটি প্রহসন হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সারা দেশে বিএনপি নেতা কর্মীদের নামে 98,000 মামলা করা হয়েছে, যাতে আসামি করা হয়েছে 27 লাখের মতো নেতা কর্মীকে। এই সমস্যা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা জাতির। আপনার অধিকার চলে যাচ্ছে, আপনার গণতন্ত্র চলে যাচ্ছে, আর আমরা হচ্ছে বিএনপির সমস্যা। It's not BNP's problem. It's the problem of the nation. আপনার দেশ ধ্বংস হয়ে যাচ্ছে, আপনার জাতি ধ্বংস হয়ে যাচ্ছে, আপনি যে অর্জন করেছেন গণতন্ত্র, আপনার অধিকার সব ধ্বংস হয়ে যাচ্ছে, আর আপনারা বলছেন বিএনপির সমস্যা। বিএনপির কোনো সমস্যা নাই। বিএনপি ইজ ইউনাইটেড, বিএনপি উইল ফাইট টু দ্য লাস্ট। হত্যা নির্যাতন অব্যাহত রেখে আওয়ামী লীগ একদলীয় শাসন চালিয়ে যেতে চায় বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। অভিমান না করে বিএনপিকে সংসদে আসার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। আর নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে দেশে বিদেশে চিঠি দিয়ে বিএনপি চরমভাবে ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, নির্বাচন ছাড়া কোনো রাজনৈতিক দলের স্বাভাবিক অস্তিত্ব থাকে না। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাঁচপুর দ্বিতীয় সেতুর নির্মাণ কাজের অগ্রগতি ঘুরে দেখেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পরে তিনি সাংবাদিকদের বলেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বিএনপি একদিকে দেশের মানুষের আস্থা হারিয়েছে, অন্যদিকে হারিয়েছে বিদেশি বন্ধুদেরও। আজকে ব্রিটেনের সর্বশেষ ব্রিটেনের প্রধানমন্ত্রী, সুইজারল্যান্ডের প্রেসিডেন্টও আমাদের প্রধানমন্ত্রীকে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার জন্য অভিনন্দন জানিয়েছে। সারা দুনিয়ার সব গণতান্ত্রিক দেশগুলোই সরকার আজকে অভিনন্দন জানিয়েছে। এই অবস্থা বিএনপি একাই শুধু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে।
এদিকে চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে এক সংবর্ধনা অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ হিংসার রাজনীতি পরিহার করে 5 বছর পরের নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে ঐক্যফ্রন্টকে পরামর্শ দেন। আপনারা 2014 সালের নির্বাচনে যান নাই, না যাওয়ার পরও আপনারা ভেবেছিলেন 3 মাসের মধ্যে নির্বাচন হবে, 6 মাসের মধ্যে নির্বাচন হবে, আবার 1 বছরের মধ্যে নির্বাচন হবে। 14 সালের নির্বাচনের মাধ্যমে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছিল সেটি 5 বছর দেশ পরিচালনা করেছে। রাজধানীতে আরেক আলোচনায় বিএনপিকে সংসদে আসার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম। চা খেতে যান না, ঠিক আছে, চা খাওয়ার ব্যাপারটা হয়তো অন্য জিনিস। একবার খেয়েছেন, খেয়ে কিছু পান নাই, হয়তো অভিমান করেছেন, কিন্তু এখন পার্লামেন্ট কেন ছেড়ে যাচ্ছেন? পার্লামেন্ট ছেড়ে গেলে আমাদেরই তো লাভ হবে। নিস্তরঙ্গভাবে পার্লামেন্ট চালিয়ে যাবো আমরা, সরকারি দল। তাই আমি অনুরোধ করব, পার্লামেন্ট আগামীকাল শুরু হচ্ছে, দ্রুত শপথ গ্রহণ করে পার্লামেন্টে যেয়ে পার্লামেন্ট কাঁপিয়ে দেন, আমরা যেন ভয়ে সন্তুষ্ট থাকি আপনাদের চাপে পড়ে। তার মতে বিএনপির পরাজয়ের অন্যতম কারণ যুদ্ধাপরাধীদের সাথে নিয়ে নির্বাচনে যাওয়া। ভবিষ্যতে আর কোনোদিন যুদ্ধাপরাধীদের ক্ষমতায় আসতে দেয়া হবে না বলেও মন্তব্য করেন সাবেক এই স্বাস্থ্যমন্ত্রী। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। শুরু হয়েছে মাধ্যমিক ও সমমানের পরীক্ষা। সকালে রাজধানীর একটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি জানিয়েছেন, প্রশ্ন ফাঁসের কোনো আশঙ্কা নেই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সকল সংস্থা তৎপর রয়েছে। তবে সৃজনশীল প্রশ্ন নিয়ে দুশ্চিন্তায় অভিভাবকরা। শিক্ষকরাই এখন এ পদ্ধতি আয়ত্ত করতে পারেননি বলেও দাবি তাদের। শনিবার সকাল 10টায় সারা দেশে বাংলা প্রথম পত্রের মাধ্যমে একযোগে শুরু হয় মাধ্যমিক পরীক্ষা। এবার মোট পরীক্ষার্থী 21,35,333। এর মধ্যে ছাত্র 10,70,441 এবং ছাত্রী 10,64,892। মোট কেন্দ্র 3,497। সকালে রাজধানীর আশকোনায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। পরে তিনি সাংবাদিকদের জানান, এবছর খুব সুশৃঙ্খলভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। একেবারে কঠোর তীক্ষ্ণ গোয়েন্দা নজরদারি চলছে এবং ইতোমধ্যে বেশ কিছু গ্রেফতার হয়েছে, যে যাদের হয়তো কোনো অপচেষ্টা ছিল তাদের বিরুদ্ধে প্রমাণ পেয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এবং সারা দেশে আমি আশা করি যে কেউই এই ধরনের কোনো অপচেষ্টার সঙ্গে যুক্ত হবেন না। আমাদের অভিভাবক, শিক্ষক, পরীক্ষার্থী এরাও কেউ কোনো ধরনের কোনো অনৈতিক কোনো প্রচেষ্টার সঙ্গে যুক্ত হবেন না। আর যদি কোনো চাহিদা না থাকে তাহলে কিন্তু এই প্রশ্ন ফাঁস করার দিকেও আর কারো আগ্রহ থাকবে না। কাজেই দায়িত্ব দুই দিকেই কিন্তু আছে, আমাদের সব দিকেই এটিকে সকলেরই পালন করতে হবে। আমরাও চেষ্টা করব। তবে প্রশ্ন ফাঁস নিয়ে এখনও উদ্বেগ রয়েছে অভিভাবকদের। এছাড়া সৃজনশীল পদ্ধতি শিক্ষার্থীদের ওপর বাড়তি চাপ তৈরি করছে বলে মনে করেন তারা। প্রশ্ন ফাঁস না হওয়া তো সবচেয়ে বেটার। প্রশ্ন ফাঁস হলে তো কোনো ভালো ছাত্র খারাপ ছাত্রের মধ্যে কোনো ভেদাভেদ থাকে না। সৃজনশীল থাক কথা সেটা, কিন্তু আমাদের সৃজনশীল যুক্ত টিচার পাইতে হবে আমাদেরকে। এই টিচার যদি আমরা না পাই, আমাদের বাচ্চাদের যে দুরবস্থা, বাচ্চারা পড়তে 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 মুখ ব্যথা হয়ে যায়। কারণ এখানে কোনো কোশ্চেন বাছাই নাই, সাজেশন নাই, বুঝলেন নাই, পুরা বই পড়ে আসতে হয় হেফজোর মতো। গত বছরের তুলনায় এবছর পরীক্ষার্থী বেড়েছে 1,03,434 জন। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। এসএসসি পরীক্ষার প্রথম দিনে চট্টগ্রাম ও সাতক্ষীরার কয়েকটি স্কুলে প্রশ্ন বিতরণে ভুল হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়িত্বরত কেন্দ্র সচিবদের শোকজ করা হয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের মাহবুব হাসান জানান, চট্টগ্রামে মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল কেন্দ্র ও ডাক্তার খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র, কলেজিয়েট স্কুল কেন্দ্র সহ নগরীর 7টি কেন্দ্রে ভুলের ঘটনা ঘটে। এছাড়া কক্সবাজারে পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একই রকম ভুল হয়েছে। তবে মোট কতজন শিক্ষার্থী এই ভুলের শিকার হয়েছে সেটি এখনো স্পষ্ট করে জানাতে পারেনি বোর্ড। 4টি কেন্দ্রে কেন্দ্র সচিবদের ভুলে অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য করা 2018 সালের সিলেবাস অনুসারে প্রণীত নৈবেত্তিক প্রশ্নে 2019 সালের কয়েকজন পরীক্ষার্থীর পরীক্ষা গ্রহণ করা হয়েছে। এতে
পরীক্ষার্থীদের মাঝে শঙ্কা তৈরি হয়েছে। তবে শিক্ষার্থীরা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে বোর্ড। এদিকে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার চম্পাফুল আচার্য প্রফুল্লচন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠে এসএসসি পরীক্ষার প্রথম দিনে ভুলক্রমে 2018 সালের প্রশ্ন দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সচিব সহ 3 জনকে দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উপনির্বাচনে মেয়র পদে 5 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। শনিবার ডিএনসিসি উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আবুল কাশেম যাচাই বাছাই শেষে 5 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। বৈধ প্রার্থীদের মধ্যে রয়েছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টির এনপিপির আনিসুর রহমান দেওয়ান, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম-এর ববি হাজ্জাজ, প্রগতিশীল গণতান্ত্রিক দল পিডিপির শাহিন খান ও স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহিম। তবে বাছাইতে ঋণ খেলাপির কারণে জাতীয় পার্টির প্রার্থী সঙ্গীত শিল্পী শাফিন আহমেদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আগামী 28 ফেব্রুয়ারি হবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপনির্বাচন। আনিসুল হকের মৃত্যুতে ডিএনসিসি মেয়র পদটি শূন্য হয়। ছুটির দিনে সারাদিনই রাজধানীবাসীর ঢল ছিল বাণিজ্য মেলামুখী। মেলার শেষ দিকে তাই আগতদের মধ্যে পণ্য কেনার প্রবণতা বেড়েছে বলে জানালেন বিক্রেতারা। বেড়েছে পণ্যের মূল্য ছাড়ও। প্রয়োজনে সর্বোচ্চ ছাড় দিয়ে হলেও মেলায় আসা সব পণ্য বিক্রি করতে চাইছেন দোকানিরা। সময় না বাড়লে বাণিজ্য মেলার বাকি আর মাত্র 6 দিন। মেলার শেষ দিন শুক্রবার বাদ দিলে সামনে আর সরকারি ছুটি নেই, তার প্রভাব পড়েছে মেলায়। তাই শনিবার সারাদিনই চাপ ছিল ক্রেতা দর্শনার্থীদের। যারা এসেছেন তাদের বেশিরভাগই খালি হাতে ফিরতে চাননি, দাম দর করে প্রয়োজন ও পছন্দের পণ্য কিনেছেন। যেহেতু এটা মেলার শেষ সময় তাই আমরা আসলাম যে যা কিছু আছে খুঁজে খুঁজে পছন্দসই জিনিস কিনে নিয়ে যাব বাসায়, খালি হাতে ফিরে যাব না। মেলারও শেষ সময়, তো মেলায় আসছি এবং বিভিন্ন স্টল ঘুরছি, প্রয়োজনে অবশ্যই কিছু কিনে নিয়ে যাব। হঠাৎ পছন্দ হলে দেখতে দেখতে যখন ভালো লাগে তখন কিছু একটা কেনা হয়ে যায়। এখানে যা যা পাওয়া যায় বাইরে অনেক সময় ওই ধরনের জিনিস পাওয়া যায় না, এই কারণে এখানে এসে এই তো কসমেটিক্স, জুয়েলারি। অনেকে এসেছেন সপরিবারে, ঘোরাঘুরির সাথে সমান তালে চলে কেনাকাটাও। অর্নামেন্টস, জুয়েলারি, তারপরে এছাড়া আর বেশি কিছু কিনা নাই। এই তো দেখতে ঘোরা, এটাই হচ্ছে মজা, টাইম স্পেন্ড ফ্যামিলির সাথে। বাজেট তো আছে, ওনারা বাজেট জানিয়ে আসে তার চেয়ে বেশি চায়। এখন দেখি কি কিনতে পারি। মেলা তো প্রায় শেষের দিকে, তাই আজকে ছুটি পেলাম, তাই আজকে আসলাম ফ্যামিলিকে নিয়ে। তো এখন অনেক কিছু কিনেছি, আরও অনেক কিছু কেনা বাকি রয়েছে। ভালোই লাগছে, ঘুরলাম অনেক স্টল, অনেক কেনাকাটাও করলাম বাচ্চাদের প্রয়োজনীয় জিনিস। বিক্রি বৃদ্ধি পাওয়া স্বস্তি বাড়ছে বিক্রেতাদের মধ্যে। বেচাকেনা একটু বেড়েছে, কাস্টমারদের চাহিদা অনুযায়ী আমরা দিতে পারতেছি, কালেকশন আমাদের প্রচুর। মেলার এখন শেষ সময়, মেলার বেচাকেনাও বেড়েছে। আগে অনেক টেনশনে ছিলাম, এখন আল্লাহ দিলে খুব ভালো আছে। মেলার সময় বাড়ানোর দাবি জানিয়েছেন বিক্রেতারা। জিএম হাসান, বাংলা ভিশন, ঢাকা। প্রায় প্রতিদিনই মহাসড়কে দুর্ঘটনায় ঝরছে প্রাণ। বারবার একই প্রশ্ন আসছে, কেন থামছে না এই প্রাণহানি? দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে বিশেষজ্ঞরা দায়ী করেছেন মহাসড়কে বেপরোয়া গতি, ওভারটেকিং, অবৈধ যান চলাচল, মহাসড়কের পাশে বাজার চালকদের অসতর্কতা। এদিকে মহাসড়কগুলোতে গাড়ির গতি নিয়ন্ত্রণে স্পিড বোর্ড ব্যবহারের পাশাপাশি স্পিড গান প্রয়োজনীয় অভিযান চলছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। শাহাদাত বাপ্পির তোলা ছবিতে গণপরিবহন নিয়ে রিয়া তালুকদারের ধারাবাহিক রিপোর্টে আজ দেখবেন প্রথম পর্ব। দেশের সবগুলো মহাসড়কে বাড়ছে দুর্ঘটনা। বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের তথ্য মতে মহাসড়কগুলোতে 2018 সালে দুর্ঘটনার সংখ্যা ছিল 3320। এসব দুর্ঘটনায় মারা গেছে 5715 জন আর আহত হয়েছে 8500। কেন এত দুর্ঘটনা তা নিয়ে বিভিন্ন সংস্থা গবেষণা চালিয়ে যাচ্ছে। ওভারটেকিং মানে হলো গিয়ে ওভার স্পিডিং। ওইটা করতে গিয়েই দেখা যায় আমাদের এখানে মুখোমুখি সংঘর্ষ থেকে আরম্ভ করে বাস উল্টিয়ে যাওয়া, ট্রাক উল্টিয়ে যাওয়া দুর্ঘটনা ঘটে। একটা হলো দ্রুত গতির জন্য, বড় গাড়ির জন্য রুরাল হাইওয়েতে, এবং এটার সংখ্যাটাই প্রায় 60% মতো। পরিবহনের সাথে যারা সংশ্লিষ্ট তারাও যদি এই বাসগুলো শর্ট ডিস্টেন্সে যাওয়ার জন্য আপনার রাস্তায় নামান, তাহলে যেটা হলো যে আপনার এই স্লো মুভিং ভেহিকেলগুলোর চাহিদা কমে আসবে। ডেফিনেটলি তাদের চেয়ে ভাড়া কিন্তু কম বড় বাসে। তো এইটা যদি নামানো হয় তাহলে দুর্ঘটনা আরও কিছু কমে আসবে। দীর্ঘদিন গবেষণা করে দেশের বিভিন্ন স্থানে 208টি ব্ল্যাক স্পট চিহ্নিত করেছে সরকার, যদিও এ নিয়ে খুব একটা মাথা ঘামায় না চালকরা।
মোবাইল কানে করে ড্রাইভার চালাইতে থাকে, হঠাৎ করে ধরুন আবার পাল্লাপাল্লি করে ক্রস ওভারটেকিং করে অনেক সময় অ্যাক্সিডেন্টগুলি ঘটে থাকে। একটা গাড়ি এলাম, ওর সাইড দিলাম, জায়গা হইলো না, কাছড়ে পড়ে গেলাম গা। যদি স্পিডে ব্রেকার থাকতো বেশি, তাহলে এই স্টপ যদি থাকতো, তাহলে অ্যাক্সিডেন্টটা কম হতো। এটা ব্যান্ডি সাহেব বামে থেকে নিয়ে যাইতেছে, এটা প্রাইভেট নিয়ে হুন্ডালা বামে থেকে ঢুকাইতেছে, বামে ঢুকাইতেছে, এটা প্রাইভেট এলে কোনো নিয়ন্ত্রণ করে না, ফাঁক পাইলে ভরে দেয়, এই কারণেই অ্যাক্সিডেন্টটা বেশি হয়। বিশেষজ্ঞদের মতে দুর্ঘটনার বড় কারণ মহাসড়কে নসিমন করিমনের মতো ধীরগতির যান চলাচল, অবৈধ হাটবাজার। এসবের বিরুদ্ধে প্রশাসন হুঁশিয়ারি উচ্চারণ করলেও মানছেন না কেউই। দুর্ঘটনা ঘটার প্রধান কারণগুলো হচ্ছে যে আপনার মহাসড়ক বরাবর আমাদের হাট বাজার, স্কুল বা হাসপাতাল তৈরি হয়ে, যার ফলে অনেক পথচারীর আনাগোনা থাকে, যাত্রীরও আনাগোনা থাকে, এবং এই 2 লেনের রাস্তায় অতিরিক্ত গতির গাড়ির সাথে পথচারীর অ্যাক্সিডেন্ট ঘটে যাচ্ছে। তো এতে পরিত্রাণের জন্য মহাসড়ক থেকে অন্তত 40 ফিট 80 ফিট রাস্তা আমার যাতে কোনো স্থাপনা না থাকে, হাট বাজার, সেটা নিশ্চিত করতে হবে। সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সড়কগুলোকে অবৈধ দখল মুক্ত করব এবং 7 দিনের নোটিশ দিয়ে। সড়কে শৃঙ্খলা আনতে 2005 সাল থেকে কাজ শুরু করেছে হাইওয়ে পুলিশ। এই ইউনিটের সীমাবদ্ধতাও রয়েছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে ঢাকা-আরিচা মহাসড়কে নিয়মনীতি বা গতিসীমার নামে নেই চলছে যানবাহন। কিন্তু স্পিড মাপার যন্ত্র, স্পিড গান কোথাও চোখে পড়েনি। তবে স্পিড গান দেখা গেছে ঢাকা-চট্টগ্রাম হাইওয়েতে। ওভার স্পিড ডিটেক্ট হচ্ছে, ওখান থেকে আমাদেরকে জানানো হচ্ছে, কল দেওয়া হচ্ছে, কল দিলে আমাদের এই টিম তারা এখানে সিগনালে আটকাইয়ে ওই গাড়ির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সাধারণত দিনের বেলা স্পিড গানের কাজটা আমরা বেশি করি। সড়ক নিয়ে কাজ করা একাধিক প্রতিষ্ঠানের প্রতিবেদন অনুযায়ী দুর্ঘটনার অন্যতম কারণ অতিরিক্ত গতির পাশাপাশি চালকের অদক্ষতা। ওভারটেকিং ও দ্রুতগতির কারণে মহাসড়কগুলোতে ঘটছে দুর্ঘটনা। এতে যেমন হতাহতের ঘটনা বাড়ছে, তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে এক একটি পরিবার। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতার পাশাপাশি কার্যকরী পদক্ষেপ জরুরি। রিয়াদ তালুকদার, বাংলা ভিশন, ঢাকা-আরিচা মহাসড়ক। নিচ্ছে সিবিসি চ্যানেল সংবাদ বিরতির সাথেই থাকুন, ফিরে এসে থাকছে সুশাসন ও টেকসই উন্নয়নের স্বার্থে নতুন সরকারের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন কাজ করবে, জানালেন ইউএর রাষ্ট্রদূত রেন্স চিয়ারিং। ছুটির দিনের অমর 21 গ্রন্থমেলায় শিশু কিশোরদের ভিড়। মেলার দ্বিতীয় দিনে প্রকাশিত হয়েছে 81টি বই। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। সুশাসন ও টেকসই উন্নয়নের স্বার্থে নতুন সরকারের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন কাজ করবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইউএর রাষ্ট্রদূত রেন্স চিয়ারিং। রাজধানীর একটি হোটেলে কাস্টমস ফাউন্ডেশন আয়োজিত অ্যাম্বাসেডর লেকচার সিরিজে দেয়া বক্তব্যে একথা বলেন তিনি। রাজধানীর একটি হোটেলে কাস্টমস ফাউন্ডেশন আয়োজিত অ্যাম্বাসেডর্স লেকচার সিরিজে দেয়া বক্তব্যে একথা বলেন তিনি। গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করতে সরকারের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা বলেন চিয়ারিং। জানান, গণতন্ত্র ও মানবাধিকার মূল্যবোধের উপর ভিত্তি করে এগিয়ে চলছে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক। তারা চান বাংলাদেশের শক্তিশালী নির্বাচন কমিশন, বিচার ব্যবস্থা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হোক। তবে বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে উদ্বিগ্ন তিনি। আন্তর্জাতিক মান অনুযায়ী রোহিঙ্গাদের স্বেচ্ছায় নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ইইউ কাজ করছে বলেও জানান তিনি। বাংলাদেশকে জিএসপি প্লাস সুবিধা দিতে ইইউ এর প্রতি আহ্বান জানান পররাষ্ট্র সচিব শহীদুল হক। দেশে শান্তি চাইলে অবিলম্বে সৎ, অভিজ্ঞ এবং দেশপ্রেমিক রাজনীতিবিদদের নিয়ে জাতীয় সরকার গঠনে প্রধানমন্ত্রীকে পরামর্শ দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি সভাপতি ডক্টর অলি আহমেদ। শনিবার দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কর্নেল অলি বলেন, সংসদে দেয়া ভাষণে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী জাতীয় ঐক্যের যে ডাক দিয়েছেন তা শুধু মুখে বললেই হবে না। কিভাবে জাতীয় ঐক্য করা হবে, রাজনৈতিক সমস্যাগুলো সমাধান করা হবে তাও বলতে হবে। তিনি আরও বলেন, এবারে সংসদে কোনো রাজনীতিবিদ নির্বাচিত হননি। প্রতিটি উপজেলার ইউএনও এবং পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তারা নির্বাচিত হয়েছেন। রাজনীতিবিদরা সংসদে তাদের প্রক্সি দিচ্ছেন। সংবাদ সম্মেলনে অলি আহমেদ বলেন, জাতীয় ঐক্য তৈরি করতে হলে আবার নির্বাচনের বিষয়টি পুনর্বিবেচনা, নভেম্বরের পর থেকে রাজনৈতিক বিবেচনায় গ্রেফতার, বিরোধী নেতাকর্মীদের মুক্তি ও মামলা প্রত্যাহার সহ বেশ কয়েকটি সুপারিশ তুলে ধরেন। না হলে সকলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং আরও হবেন বলেও দাবি করেন এলডিপি সভাপতি। বিজ্ঞ দেশপ্রেমিক রাজনীতির কথা শুনুন এবং জাতীয় সরকার গঠনের দিকে এগিয়ে যান। পরবর্তীতে সকলের সাথে পরামর্শ করে পুনর্নির্বাচনের ব্যবস্থা নিন। অন্যথায়
আমাদের অভিজ্ঞতায় বলে এই দেশে কখনো শান্তি ফিরে আসবে না। যে কোনো প্রকারে হোক মানুষ একদিন না একদিন ঘর থেকে বেরিয়ে সরকারের বিরুদ্ধে অবস্থান নেবে। দুর্নীতি দমন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মামলার ভয় দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীর হাজারীবাগ থেকে দুজনকে আটক করেছে র্যাব। দুদকের অভিযোগের ভিত্তিতে এই দুই প্রতারকের কাছ থেকে 21টি মোবাইল জব্দ করা হয়েছে। 2008 সাল থেকে প্রতারক আনিসুর রহমান ও ইলিয়াস তালুকদার পঞ্চম কর্মকর্তাদের মামলায় ভয় দেখিয়ে 35 থেকে 40 লাখ টাকা হাতিয়ে নিয়েছে। সংবাদ সম্মেলনে র্যাব 2 এর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী জানান, 40 জনের এই চক্রটি স্বাস্থ্য ও ভূমি অধিদপ্তর, পুলিশ বিভাগ, এনজিও কর্মকর্তাদের ফোন করে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের ভয় দেখিয়ে অর্থ হাতিয়ে নিত। যেসব সরকারি প্রতিষ্ঠানে কর্মকর্তারা টাকা দিয়ে সম্পদের হিসাব ধামাচাপা দিতে চাইছেন তাদের বিষয়ে তদন্ত চলছে। দুই প্রতারকের কল লিস্ট ধরে শনাক্ত করে সেসব কর্মকর্তার তালিকা দুদকের কাছে দেওয়া হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। শিশু প্রহর দিয়ে শুরু হয় অমর একুশে গ্রন্থমেলার দ্বিতীয় দিন। বেলা 11টার পর থেকেই শিশু কিশোরদের নিয়ে মেলায় আসতে থাকেন বাবা মায়েরা। সিসিমপুরে খেলার পাশাপাশি নতুন গল্প কবিতার বই হাতে পেয়ে খুশি শিশুরাও, পিছিয়ে নেই বড়রাও। মেলার দ্বিতীয় দিনেই নতুন বইয়ের খোঁজে স্টলগুলোতে ঢু মারেন পাঠকরা। অন্যদিকে পাঠকদের হাতে নতুন বই তুলে দিতে প্রস্তুত লেখক প্রকাশকরা। আনুষ্ঠানিক উদ্বোধনের পরদিনই শিশু প্রহর দিয়ে শুরু হয় অমর একুশে গ্রন্থমেলা। সিসিমপুরকে কেন্দ্র করে গড়ে তোলা শিশু প্রাঙ্গণ ছিল শিশুদেরই দখলে। মেলা প্রাঙ্গণেই খেলার ছলে পড়া শুরু করে দিচ্ছে শিশুরা। শিশুদের সাথে নিয়ে মেলায় ঘুরতে এসেছেন অনেক বাবা মা, কিনে দিচ্ছেন নতুন নতুন বই। আর সেই বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিশু কিশোররা। অন্যদিকে লেখক প্রকাশকরা খুশি শিশুদের হাতে নতুন বই তুলে দিতে পেরে। আমি আব্বু আম্মুর সাথে বই মেলা আসছি, অনেকগুলি বই কিনবো। বাচ্চাদের পছন্দের বই কেনার জন্য আসছি, ওরা যেগুলো পছন্দ করবে ওগুলোই নিব। বাচ্চাদের খেলাধুলা আছে, বাচ্চাদের বই আছে, ছড়া চিত্রাঙ্কনের বই টই আছে, এগুলো কিনে দিব। একদিকে অ্যাড দিচ্ছে যে জুসের মধ্যে শক্তি আছে, কিন্তু আমরা আবার বলছি তাদেরকে যে না 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 সেটা খেও না, তুমি বাসার খাবারটা খাও। এই যে তাদের মধ্যে একটা সমস্যা তৈরি হচ্ছে, তারা আসলে কি করবে, এই সমস্যাগুলোকে নিয়েই আসলে আমার এই ছড়াগুলা। আমি বাবার সাথে মেলায় এসেছি, এখন পর্যন্ত একটা বই কিনেছি, সামনে আরো বই কিনবো। শিশু কিশোররা আমাদের বই পড়ে মজা পাবে, প্লাস শিখবে কিছু। বেলা বাড়ার সাথে সাথে শিশুদের পাশাপাশি বড়দেরও ভিড় বাড়ে মেলা প্রাঙ্গণে। বিভিন্ন স্টল ঘুরে পাঠকদের কেউ কেউ অভিযোগ করে বলেন, প্রকাশকরা লেখার ফ্রন্টের সাইজ বড় করে পৃষ্ঠা বাড়ানোর মাধ্যমে বেশি মুনাফা আদায় করতে চাচ্ছেন। যদিও সে অভিযোগ মানতে নারাজ প্রকাশকরা। বইয়ের অক্ষরগুলোর সাইজ অনেক বড় করেছে, এটা মূলত ব্যবসায়িক বিবেচনা থেকে। পড়তে আরাম হয় চোখে, ওই দিকটা বিবেচনা করেই আসলে কিন্তু করা হয়। কাগজ যে দুইটা বাড়বে বা কমবে ওইটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। ফেসবুক গ্রুপ থেকে প্রথমবারের মতো নিজেদের মেলায় নিয়ে এসেছে পেন্সিল। অনলাইনে লেখক পাঠকদের এই গ্রুপটি এবার মেলায় এনেছে 52টি বই। আর সেসব বইয়ের টানে ঢাকার বাইরে থেকেও মেলা প্রাঙ্গণে জড়ো হচ্ছেন পেন্সিল গ্রুপের সদস্যরা। পেন্সিল জিনিসটাই এভাবে তৈরি করা হয়েছে যাতে করে সবাই ওন করতে পারে বিষয়টা। পুরোটাই একটা আপনার ধরেন চ্যারিটি টাইপের হিসেব। বইয়ের প্রতি ভীষণ আসক্ততা আমাদের সবসময় থেকে থাকে, তো সেই হিসাবে ভালো ভালো লেখক যা তৈরি হচ্ছে, পড়ছে, বেছে নিচ্ছে পাঠকরা। লেখক, পাঠক, শিল্পী যারা ছবি তোলেন সবার মধ্যে এত ভালো একটা বন্ডিং আছে যে যাদের বই নেই বা যারা লেখে না তারাও এখানে চলে আসে সবার সাথে দেখা করার জন্য। মেলার দ্বিতীয় দিনে প্রকাশিত হয়েছে গল্প, কবিতা, উপন্যাস সহ মোট 81টি বই। সঞ্জিদ আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। দরিদ্র শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়তার শুধু প্রতিষ্ঠান নয়, ব্যক্তিকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। ডাচ বাংলা ব্যাংক বৃত্তি প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আইনমন্ত্রী বলেন, মেধাবী শিক্ষার্থীদের সুশিক্ষা ও দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে সরকার শিক্ষা বিষয়ক বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এতে করে অর্থের অভাবে কোনো শিক্ষার্থী উচ্চ শিক্ষা গ্রহণে বঞ্চিত হবে না। মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থায় কোনো বৈষম্য থাকবে না বলেও জানান আইনমন্ত্রী। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেন, সামাজিক দায়বদ্ধতার আওতায় শিক্ষা খাতেও ব্যাংকগুলোকে মুনাফার শতকরা 30% অর্থ ব্যয় করতে হবে। এবছর উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৩,৯৮৬ জন মেধাবী ছাত্রছাত্রীকে বৃত্তি হিসেবে ডাচ বাংলা ব্যাংক। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে 90%ই গ্রাম অঞ্চলের শিক্ষার্থী আর তাদের 50% ছাত্রী।
পূবালী ব্যাংকের চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের প্রথম শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সেবার মান বৃদ্ধির মাধ্যমে ব্যাংকের ব্যবসা সম্প্রসারণে পূবালী ব্যাংকের চট্টগ্রামের দক্ষিণ অঞ্চলের শাখা ব্যবস্থাপকদের উৎসাহিত করার লক্ষ্যে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল হালিম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আক্তার হামিদ খান। চট্টগ্রাম প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক হাবিবুর রহমানের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রামের দক্ষিণাঞ্চলের অঞ্চল প্রধান মঞ্জুরুল ইসলাম মজুমদার, চট্টগ্রাম উত্তর অঞ্চলের অঞ্চল প্রধান নরেশ চন্দ্র বসাক। এ সময় চট্টগ্রামের উত্তর অঞ্চলের শাখা প্রধান সহ ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দরা উপস্থিত ছিলেন। আবারও নিচ্ছি সিবিসিটাল সংবাদ বিরতি, সাথেই থাকুন, ফিরে এসে থাকছে। মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে অর্থ বরাদ্দে ডেমোক্রেটরা এখনো রাজি না হয় আবারও জরুরি অবস্থা জারির হুমকি ট্রাম্পের। 17 ক্রিকেটারকে নিয়ে নতুন কেন্দ্রীয় চুক্তি অনুমোদন বিসিবির বোর্ড সভায়। পূর্বাঞ্চলে অত্যাধুনিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। স্বাগত আরও একবার বাংলা ভিশন সংবাদে। শুরুতেই আমি জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে অর্থ বরাদ্দে ডেমোক্রেটরা এখনও রাজি না হয় আবারও জরুরি অবস্থা জারির হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্টেট অফ ইউনিয়ন ভাষণের কিছুদিন আগে এই হুঁশিয়ারি দিলেন তিনি। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অচলাবস্থা অবসানের এক সপ্তাহের পর শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের বলেন, মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ ইস্যুতে জরুরি অবস্থা জারি করার এখনই ভালো সুযোগ। তিনি বলেন, দেয়াল নির্মাণের এই অর্থ বরাদ্দে ডেমোক্রেটরা এখনও রাজি না হয় জরুরি অবস্থা জারি করতে পারেন। আগামী মঙ্গলবার স্টেট অফ ইউনিয়ন ভাষণে ডেমোক্রেটদের সাথে দেয়াল নির্মাণ ইস্যুতে বিরোধের বিষয়টি বিস্তারিত জানানোর ইঙ্গিত দিয়েছেন তিনি। সীমান্তে দেয়াল নির্মাণ ইস্যুতে দুপক্ষের অনড় অবস্থানের জেরে 23 ডিসেম্বর থেকে টানা 35 দিনের অর্থনৈতিক অচলাবস্থায় পড়ে যুক্তরাষ্ট্র। পরে প্রেসিডেন্ট ট্রাম্প কিছুটা নমনীয় হলে 15 ফেব্রুয়ারি পর্যন্ত সরকারের বিভিন্ন দপ্তরে কর্মকাণ্ড সচল হয়। তবে ধারণা করা হচ্ছে এই সময়ের মধ্যে দুপক্ষ সমঝোতায় না পৌঁছলে আবারও সংকটে পড়বে যুক্তরাষ্ট্র। এবার দেশের বাইরের আরও কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। ভেনেজুয়েলার বিরোধী নেতা হুয়ান গুয়াইদোকে যে কোনো উপায়ে ক্ষমতায় বসানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। এজন্য মাদুরো সরকারের বিরুদ্ধে কূটনৈতিক ও অর্থনৈতিক অবরোধ আরোপের কথা জানিয়েছেন তিনি। পাল্টাপাল্টি পদক্ষেপ হিসেবে ক্ষেপণাস্ত্র চুক্তি INF স্থগিত করল যুক্তরাষ্ট্র এবং রাশিয়া। মস্কোর বিরুদ্ধে চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগ এনে শুক্রবার রাশিয়ার সাথে করা ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস INF চুক্তি 6 মাসের জন্য স্থগিতের ঘোষণা দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। এই সময়ের মধ্যে মস্কো অবস্থান না বদলালে চুক্তি পুরোপুরি বাতিলের হুমকি দিয়েছেন তিনি। এর জেরে শনিবার পাল্টা চুক্তি স্থগিতের ঘোষণা দিয়ে নতুন ধরনের মিসাইল তৈরির কথা জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্রে অব্যাহত তুষারপাত ও প্রচণ্ড ঠান্ডার কারণে বিভিন্ন রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে অন্তত 29 জনে পৌঁছেছে। টানা তুষারপাতে রাজ্য বেঁধে তাপমাত্রা হিমাঙ্কের 50 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেছে। যদিও সোমবারের মধ্যে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ার আভাস দিয়েছে মার্কিন আবহাওয়া বিভাগ। তবে ক্যালিফোর্নিয়া জোড়ো হাওয়া সহ ভারী বৃষ্টি ও বন্যার আভাস পাওয়া গেছে। প্রচণ্ড তুষারপাতে নাকাল যুক্তরাজ্য। পুরো বরফের নিচে রাস্তাঘাট ঢাকা পড়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল। শুক্রবার বন্ধ রাখা হয় লন্ডন সিটি বিমানবন্দর। তবে ভিন্ন চিত্র অস্ট্রেলিয়ার উত্তর পূর্বাঞ্চলের কুইন্সল্যান্ডে। অসময়ে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় পানির নিচে তলিয়ে গেছে উপকূলীয় বিস্তীর্ণ এলাকা। বন্যার পানির তোড়ে ভেসে গেছে 20,000-এরও বেশি বাড়িঘর। ওই অঞ্চলে আরও বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া কর্তৃপক্ষ। রিফাত জামান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। পূর্ব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে চা চক্রে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণ পেলেও যোগ দেননি ঐক্যফ্রন্টের নেতারা। তৃতীয়বারের মতো গণতন্ত্র ধ্বংস করেছে আওয়ামী লীগ, অভিযোগ ফখরুলের। কাদের বলেন নির্বাচনের বিরুদ্ধে দেশে বিদেশে চিঠি দিয়েও ব্যর্থ বিএনপি। এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রশ্ন ফাঁসের অপচেষ্টা হলে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর। সৃজনশীল প্রশ্ন নিয়ে দুশ্চিন্তায় অভিভাবকরা। ছুটির দিনে মানুষের ঢল বাণিজ্য মেলায়, বেড়েছে পণ্যে মূল্য ছাড়, কেনার হুজুগে মেতেছে ক্রেতারা।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে রাত 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশন। এখন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।